হচ্ছে, শুরু হলো সব খবর। কম সময় সব খবর একসাথে, নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছে। বিজিবির কঠোর অবস্থানের মুখে দেশটির 5টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা 72 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। মেহেরপুর, ঠাকুরগাঁও, দিনাজপুরের হিলিতে বেশ কিছু মানুষকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে তা নস্যাৎ হয়ে যায়। এছাড়া নওগাঁ ও লালমনিরহাটে পুশিনকৃত মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। অবৈধ অনুপ্রবেশ কোনো প্রকার গ্রহণযোগ্য নয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপতৎপরতা থামছেই না। আজও দেশের কয়েকটি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। ভোরে মেহেরপুরের তেঁতুলবাড়ির হাটপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে এপারে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির বাধায় পণ্ড হয় পুশিনের চেষ্টা। এই পুশিন ঠেকানোর জন্য যা কিছু করণীয় আমরা রাত দিন 24 ঘন্টা সার্বিকভাবে এই বিজিবি যেটা আমাদের আছে তাদের পাশে আছে। তাদের দেশের লোক আমার দেশে পুশিন করছে কেন? তারা অবৈধ লোক আমার দেশে কেন পাঠাচ্ছে? সে নারী, শিশু, বৃদ্ধ সহ 6 জন লোককে আজকে ভোরবেলা অর্থাৎ ফজরের সময় গেট খুলে আমাদের দিকে দিচ্ছিল। আমাদের টহল ফাঁটি এখানেই ছিল। তো এই টহল ফাঁটি তাদেরকে ওই দিক থেকে আসতে দেখে ওখানে হোল্ড করা এবং কি এদিকে না আসার জন্য মাইকে অ্যানাউন্স করলে তারা ওই দেখতে পাচ্ছেন আপনারা প্রায় 50 গজ ভারতের অভ্যন্তরে ওখানে তারা এখন অবস্থান করছে। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়েও 11 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। দিনাজপুর হিলির ঘাসুরিয়া সীমান্ত দিয়ে চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অপচেষ্টা। 5 জনকে ভোরে এপারে ঠেলে দিতে গেলে তা রুখে দেয় বিজিবি। অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। গতরাতে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে খুমি সম্প্রদায়ের 47 জন। খবর পেয়ে বান্দরবানের রেমাক্রি হৈকু খুমিপাড়া থেকে তাদেরকে হেফাজতে নেয় বিজিবি। এরপর তাদেরকে পুশব্যাক করানো হয়। এদিকে নওগাঁ ও লালমনিরহাটে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়ে ঠেলে দেয়া মানুষদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা। বিকেলে জাতীয় সংসদ ভবনে এই সভা শুরু হয়। সংসদীয় সভায় স্বাগত বক্তব্য দেন এলজিআরডি মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনার কথাও রয়েছে। সংসদ দলীয় সংসদ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন সংসদ নেতা। আর প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় আসছে অর্থ বছরের বাজেট অধিবেশন বসতে যাচ্ছে। বিকেল 3টায় এই অধিবেশন শুরু হবে। এ লক্ষ্যে শনিবার থেকে জাতীয় সংসদ ভবন এলাকা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহন সহ সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য স্থির করেছে সরকার। এমন তথ্য জানিয়ে অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, আসন্ন বাজেটে 60,000 কোটি টাকার রিকভারি ও রিকনসিলিয়েশন প্রকল্প নেওয়া হচ্ছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, দুর্নীতি ও অপচয় রোধের মাধ্যমে বিনিয়োগের বাধা দূরের কাজ চলছে। চলতি মাসে আসছে 2026-27 সালের বাজেট প্রকল্প। এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। এরই মাঝে সিডাপে সংকট মুহূর্তে বাজেট শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে সংবাদ মাধ্যম চর্চা। কৃষিখাত বিকাশের জন্য অর্থায়ন বাড়ানো, শিল্প রক্ষায় সহজ কর কাঠামো তৈরি, জ্বালানি, বিদ্যুৎ, পরিবেশ, আমদানি রপ্তানি খাতের সংকট কাটিয়ে উঠতে নীতি সহায়তা প্রদান, জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের কথা উঠে আসে সভায়। একটা বিশাল পরিমাণ অঙ্কের থোক বরাদ্দ আছে। সেই থোক বরাদ্দ থেকে অন্তত এই চলমান ফ্যাক্টরি যেগুলি মানে মরে মরে অবস্থায় আছে, সামান্য হয়তো অর্থনৈতিক সাপোর্ট, সামান্য হয়তো তার ইন্টারেস্ট রেটের সাপোর্ট দিলেই এই ফ্যাক্টরিগুলি কিন্তু বেঁচে যাবে। অর্থনীতির ভিত্তি দুর্বল। গত বছর গ্রোথ হয়েছে 3.49% জিডিপির। এই বছর হয়তো 4-এর আশেপাশে থাকবে। নেক্সট ফিসকালে 5 উইল বি ভেরি ডিফিকাল্ট। ব্যাংকিং খাতে সুশাসন ফেরাতে এবং দক্ষ জনশক্তি নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। একটা অপরিকল্পনার ছাপ, মানে যেভাবে প্রজেক্ট আসছে, যে প্রজেক্টগুলোকে ইন্টিগ্রেট করা দরকার, অপটিমাইজ করা দরকার এবং মানে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করছে কিনা সেইটা হচ্ছে জরুরি। তার মানে প্রজেক্টগুলোকে একটা
একটা প্রোগ্রামের অধীন করে ক্লাস্টার অফ প্রজেক্ট তৈরি করা দরকার, যাতে করে একটা নির্দিষ্ট সমস্যার সমাধান। অর্থ উপদেষ্টা জানান বাজেটে 60,000 কোটি টাকা রিকভারি ও রিকনসিলিয়েশন প্রকল্প নেওয়া হচ্ছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে এবং আমরা প্রথমে হচ্ছে যে পুনরুদ্ধার অর্থাৎ 3R স্ট্র্যাটেজিতে আমরা যাচ্ছি। ফ্রাজিলিটি যে ভঙ্গুরতা বর্জন হচ্ছে সেখান থেকে সমৃদ্ধির পথে একটা পর্যায়ক্রম ভিত্তিতে 3R এই স্ট্র্যাটেজির মাধ্যমে সেদিকে আমরা যাচ্ছি। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। খাতের সাথে খাতের কোনো বৈষম্য থাকবে না। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের চুরি এবং পাচারের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চাপে জনগণ, এমন অভিযোগ করলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে জানিয়ে মন্ত্রী বলেছেন, সরকারের আবেদনের প্রেক্ষিতেই 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে বিইআরসি। ভর্তুকি কমাতে বুধবার সব শ্রেণীর গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ায় বিইআরসি। পরদিনই নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়ে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে নেয় সংস্থাটি। এ নিয়ে সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জানান, সরকারের আবেদনের প্রেক্ষিতেই এই মূল্য প্রত্যাহার করা হয়েছে। মূল্য বৃদ্ধির চাপ থেকে বের করে আনা হয়েছে 65% বিদ্যুৎ ব্যবহারকারীকে। একই কারণে অকটেন এবং পেট্রোলের দাম বাড়লেও বাড়ানো হয়নি ডিজেলের দাম। মূল্য বৃদ্ধির চাপ থেকে এই 65% আমরা কিন্তু বের করে নিয়ে আসছি। ইআরসির সিদ্ধান্তে তারা ছিল এবং এরা সবাই কিন্তু আপনার প্রান্তিক জনগোষ্ঠী। নিচের থেকে 65% কিন্তু নট উপরতলায় তো সবাই অকটেন ব্যবহার করে, জেট ফুয়েল ব্যবহার করে। মন্ত্রী জানান, বিদ্যুতের দাম বাড়ানোর পরেও বিগত সময়ে এ খাতে অনিয়ম, দুর্নীতি ও আমদানি নির্ভরতার কারণে এখনো ভর্তুকি দিতে হচ্ছে 41,000 কোটি টাকা। এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। একটা দুর্নীতিগ্রস্ত দীর্ঘমেয়াদী অপরাধী এবং দুর্নীতি চক্রের অলিগার্কের কাছ থেকে এটাকে বের করে এনে ধীরে ধীরে এটাকে সুস্থ জায়গায় আনতে হচ্ছে। তথ্য উপদেষ্টা জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সামাজিক সুরক্ষা খাতে ব্যয় মেটাতে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমাতেই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এতে নিম্ন আয়ের মানুষের উপর চাপ পড়বে না। আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ব্যয় করতে চাই, শিক্ষায় চাই এবং সোশ্যাল সেফটিতে আপনারা ফার্মার্স কার্ডের কথা জানেন, আপনারা ফ্যামিলি কার্ডের কথা জানেন। সো ওগুলোর ব্যয় সংস্থানও তো আসলে আমাদেরকে করতে হবে। কিন্তু একই সাথে আমি এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যদি কারো উপরে চাপ পড়ে, ভালনারেবল গ্রুপটাকে কিন্তু আমরা রক্ষা করছি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে স্বনির্ভরতা বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশের প্রায় 6টি সীমান্ত এলাকা দিয়ে 100 জনের মতো মানুষকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, আবার তাদের মধ্যে কয়েকজনকে পুশ ব্যাক করতে সক্ষম হয়েছে বিজিবি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত করে জানবো। আমাদের সহকর্মী রনি মিয়াজি এই মুহূর্তে পঞ্চগড়ে অপেক্ষা করছেন আমাদের জন্য। গতকাল থেকেই তো পুশিনের চেষ্টা চলছে রনি, গতকাল যারা পুশিনের চেষ্টা করেছিল তাদেরকে কি বিএসএফ ফিরিয়ে নিয়েছে এবং স্থানীয়দের পাশাপাশি বিজিবিও তো বেশ তৎপরতা দেখিয়েছে ঘটনায়, এখন কি অবস্থা দেখছেন? যে বৃষ্টি বিকাল পেরিয়ে সন্ধ্যা হওয়ার পথে দীর্ঘ 36 ঘন্টা অতিবাহিত হলো, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। ফলে যারা পুশিন নিয়ে চেষ্টা করা হয়েছিল 10 জন নারী, শিশু এবং পুরুষ, তারা কিন্তু সীমান্ত রেখায় ভারতের অবস্থান করছে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই সীমান্তে। আমার পিছন দিকেই কিন্তু 10 জন অপেক্ষা করছে। মূলত তারা বলছেন যে তারা বাংলাদেশে কিংবা ভারতের যে কোনো দেশে তাদের ফেরত দেওয়া হোক বা সমাধান করে, এমনটি তারা বলছে। আমরা বিজিবির সাথে কথা বলেছিলাম, বিজিবি বলছে যে তারা বিএসএফ এর সাথে পতাকা বৈঠকে তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পঞ্চগড়ে বিভিন্ন সীমান্ত রয়েছে, বিভিন্ন সীমান্তে তারা নজরদারি বাড়িয়েছে, টহল জোরদার করেছে। এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি যে কোম্পানি কমান্ডার বরাবর বিজিবি এবং বিএসএফ এর
পরপর দুটি পতাকা বৈঠক হয়, সে সময় আমরা দেখি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। আজকে দুপুর 12টায় অধিনায়ক পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক হয়েছিল, কিন্তু সেখানে বিজিবির পক্ষ থেকে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে যে বিএসএফ পুশিন করেনি এমন তারা বলছেন, তারা বিষয়টি অস্বীকার করছেন এবং তারা তাদের ভারতে ফিরিয়ে নিতে তারা অস্বীকৃতি জানাচ্ছেন। ফলে এখন পর্যন্ত কোনো সমাধান না হওয়া পর্যন্ত 10 জন নারী, পুরুষ এবং শিশু কিন্তু এই সীমান্ত রেখায় অবস্থান করছে এবং তারা কিন্তু এক প্রকার ধরতে গেলে মানবতার জীবনযাপন করছে। গতকালকে আমরা দেখেছি যে ঝড় বৃষ্টির মধ্যে তারা রাতভর এখানে অবস্থান করেছে এবং আজকে প্রখর রোদ্রেও তারা এখানে ছিল। শুনছিলাম আমরা। ধন্যবাদ রানী। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলে সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 6 নবজাতক মৃত্যুর ঘটনায় একজন নার্স ও এক পরিচ্ছন্নতা কর্মীকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এসব কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এ সময় ভুক্তভোগী পরিবার দোষীদের শাস্তির দাবি জানান। গত 27 মে ঈদের আগের দিন সকালে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালটির নবজাতক ওয়ার্ডে রহস্যজনকভাবে 6 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হলে সরকারের পক্ষ থেকে গঠন করা হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। তদন্ত রিপোর্টে 6 নবজাতকের মৃত্যুর পেছনে চিকিৎসক না থাকা, নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়। অক্সিজেনটা বন্ধ ছিল, এক পেশে মানুষ। শনিবার তদন্ত প্রতিবেদন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ব্রিফিং করেন। এতে উপস্থিত থাকেন ভুক্তভোগী পরিবারগুলো। হাসপাতালের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী শিশির মনির জানান, পেশাগত দায়িত্বে অবহেলার কারণে একজন নার্স এবং একজন পরিচ্ছন্নতা কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দাবি করেন, লাইসেন্স বাতিলে সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অক্সিজেন যেখানে একজন মানুষ বেঁচে থাকতে পারে, অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কার্বন ডাইঅক্সাইড যে লেভেল হলে পরে একজন মানুষ আর সার্ভাইভ করে না। So we didn't find anything specific in the investigating report যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। ফলে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিস নোটিশ ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আজীবন থাকার ঘোষণাও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়, ভুক্তভোগী পরিবারের কেউ উপযুক্ত হলে চাকরির নিশ্চয়তা দেওয়া হবে, একই সাথে দেওয়া হবে সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ। এই ঘটনার জন্য ভুক্তভোগী পরিবারের পাশে একটি সম্মানজনক এবং রেসপেক্টফুল পজিশনে আদ্দিন হাসপাতাল ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, যেটি সম্মানজনক হয়, যেটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল বন্ধ করা সমাধান নয়। তাদের সন্তানের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তারা কেবল তাদের শাস্তি চান। আমরা তো বাহিরে পুরুষ মানুষ, ভিতরে তারা ওইভাবে গাইড করতে পারে না, বিদায় আস্তে আস্তে একটা পর্যায়ে এটা তো পরবর্তী ঘটনা আপনারা জানেন। এখন এটার কারণে একটা বড় প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন, এটা আমরা চাই না। এ সময় হাসপাতালের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর চড়াও হওয়ার ঘটনার জন্য ক্ষমা চায় হাসপাতাল কর্তৃপক্ষ। হামলায় জড়িত স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়। আপনাদের সাংবাদিকদের সাথে যে আনটুওয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দুজনকে সাসপেন্ড করা হচ্ছে। ঠিক আছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল বিকেলের মধ্যে শোকজ নোটিশের জবাব না দিলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসায় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আইন অনুযায়ী শোকজ করা হয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে। আর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালকে শোকজ করে স্বাস্থ্য বিভাগ। আর তাদের দায় প্রমাণিত হওয়ায় কেন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে না তার জবাব দিতে রোববার পর্যন্ত সময় দেওয়া হয়। এর আগে তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায় পাওয়া গেছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান। গত 27 মে মগবাজারে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতক মারা যায়। ওনারা একটা প্রেস কনফারেন্স করেছেন এটাকে বেআইনি বলে। আমরা সম্পূর্ণরূপে আইনিভাবে আইনের ব্যাখ্যা দেখে, আমাদের হাসপাতাল স্থাপনের বিধি দেখে, আইন দেখে আমরা পর্যবেক্ষণ করে আমরা অত্যন্ত
দৃঢ়তার সাথে আইনানুগভাবে আমরা অগ্রসর হচ্ছি। আগামীকাল বিকেলে আমরা নোটিশ পেলে আমরা তার পরবর্তী কার্যক্রমে এগোতে আমরা বদ্ধপরিকর। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবরে টানা তৃতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর সেই লক্ষ্যে দলের পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান হেড কোচ পিটার বাটলার। ঋতুপর্ণা চাকমাকে দলের অংশ বললে অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানতে নারাজ এই ইংলিশম্যান। এদিকে ভারতের বিপক্ষের কঠিন পরীক্ষা মাথায় নিয়ে সেরাটা দিতে মাঠে নামার কথা জানায় অধিনায়ক মারিয়া মান্ডা। ভারতের গোয়া রাজ্যের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচটি সন্ধ্যা 7টায় শুরু হবে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে বাকি আর মাত্র একটি ম্যাচ। নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালের মহরণের আগে ট্রফি উন্মোচন ও ফটো সেশনে অংশ নেন ভারত ও বাংলাদেশের অধিনায়ক ও কোচ। দুই দল পরস্পরকে সমীহ করলেও শিরোপায় চোখ থাকছে দুই পক্ষেরই। টানা তৃতীয়বার শিরোপা ধরে রাখার মিশনে হাইল্যান্ড ডিফেন্সই সেরা পছন্দ কোচ পিটার বাটলারের। লম্বা সময় ধরে শিষ্যদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি পেনাল্টি শুটআউটেও বাড়তি নজর দেন তিনি। ঋতুপর্ণা চাকমাকে দলের অন্যতম খেলোয়াড় বললেও অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় বলছেন বাটলার। আর ভারতের বিপক্ষে মনস্তাত্ত্বিক চাপ সামলে ট্রফি নিয়ে বাড়ি ফেরার কথা জানান মারিয়া মান্ডা। ঋতুপর্ণা আমার কাছে অন্য খেলোয়াড়দের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। আমি সুপারস্টার সংস্কৃতিতে বিশ্বাসী নই। এখানে আলাদাভাবে তারকা হিসেবে কাউকে দেখার সুযোগ নেই। তবে ঋতুপর্ণা নিঃসন্দেহে দলেরই একজন অংশ। আমরা সবকিছু প্রিপারেশন নিচ্ছি, কারণ যে কোনো পরিস্থিতিতে আমরা আসলে মোকাবেলা করতে হবে। যেহেতু আমরা সুযোগ পেয়েছি, তো আমরা আসলে আমাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করবো। আর আমরা বাইরে যা কিছু হচ্ছে সেটা আসলে আমরা ফোকাস দিচ্ছি না। এবারের আসরে বাংলাদেশ দলের মেডিকেল রুম নিয়ে জটিলতা সহ নানা ইস্যুতে অসন্তুষ্ট ছিল টিম ম্যানেজমেন্ট। শুক্রবার ট্রেনিং এর সময় হঠাৎ করে এক বহিরাগত মাঠে ঢুকে ভিডিও করার কাণ্ডে অবাক হন কোচ বাটলার। ফাইনালের আগে উন্মুক্ত মাঠে অনুশীলন করা মোটেও উচিত নয়। এটা আয়োজকদের জন্যও শেখার বিষয়। একজন মানুষ সরাসরি মাঠের ভেতরে এসে ভিডিও করা শুরু করলো, যা বিপজ্জনকও হতে পারত। ঘরের মাঠে আবারও সাফের হারানো মুকুট ফিরে পেতে মরিয়া ভারত। স্বাভাবিক খেলা খেলতে পারলে নিজেদের ঘরে শিরোপা রেখে দিতে আত্মবিশ্বাসী স্বাগতিক কোচ ও অধিনায়ক। গ্রুপ পর্বের ফলাফল নিয়ে ভাবছি না। বাংলাদেশ বেশ শক্তিশালী দল, আশা করি তাদের সাথে ফাইনালের লড়াইটা বেশ জমবে। বাংলাদেশ তারুণ্য নির্ভর দল, যে কোনো সময়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের। তবে আমাদের দলটাও বেশ ভারসাম্যপূর্ণ, তাদের প্রতি আস্থা রয়েছে আমার। নারী সাফের সবশেষ 7 আসরের মধ্যে 5 বার ভারত ও বাংলাদেশ চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করেছে 2 বার। এখন দেখার বিষয় এবারে শেষ হাসি ফুটে কার মুখে। টানা তৃতীয়বারের মতো সাফ শ্রেষ্ঠত্ব নিজেদের ঘরে তুলে নিতে মরিয়া বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে পাওয়া জয়কে শিলু আজমের মাকে উৎসর্গ করলেও এবার তার জন্যই আরও একটি শিরোপা নিজেদের ঘরে নিয়ে যেতে চায় বাংলার এই দামাল মেয়েরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, বাম্বুলিম অ্যাথলেটিক্স স্টেডিয়াম, ভারত। এই ম্যাচটি কভার করতে সহকর্মী নাসিফ শুভ ভারতেই আছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। আপনার প্রতিবেদনটি দেখছিলাম শুভ। টানা তৃতীয় শিরোপা জয়ের হাতছানি ঋতুপর্ণাদের সামনে। কি মনে হয় বাংলাদেশের স্কোয়াড কেমন হলো? আর তো কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। বেশি যে কথাটি আপনি বলছিলেন যে স্কোয়াডটা নিয়ে, স্কোয়াডটা আসলে আমরা দেখেছি যে গত নেপাল ম্যাচে যে স্কোয়াডটা ছিল, এবার কিন্তু আসলে দুটি পরিবর্তন আনা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে উমাইলা মারমাকে আসলে বসিয়ে দেওয়া হয়েছে, সেই সাথে প্রীতিকেও আসলে এই ম্যাচে নেওয়া হয়নি। তাদের জায়গায় আসলে স্থান পেয়েছেন শামসুন নাহার জুনিয়র এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তোহরা খাতুন। এবং তোহরা খাতুনের কথা না বললে নয়, তোহরা খাতুন কিন্তু বয়স ভিত্তিক দল থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 50-এরও বেশি গোল করার ক্ষমতা কিন্তু রয়েছে। তো পিটার বাটলারের পরিকল্পনা আসলে বোঝা যাচ্ছে যে আক্রমণাত্মক ফুটবলটাকে আসলে তিনি বেছে নিচ্ছেন, কেননা হাইলাইন ডিফেন্সে কিন্তু তার একমাত্র ভরসা। এবং এখানে আমরা যতটুক স্কোয়াড দেখে মনে হচ্ছে যে শুরু থেকেই আসলে আক্রমণাত্মক একটা কৌশলে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চলবে। এবং সেখানে তোহরার সাথে কিন্তু আনিকা রানিয়া সিদ্দিকেও কিন্তু রয়েছেন এবং মাঝমাঠটাকেও কিন্তু আসলে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যে কারণে শামসুন নাহার জুনিয়রকে নিয়ে আসা হয়েছে। এবং তার সাথে কিন্তু ঋতুপর্ণাও আছেন, অধিনায়ক মারিয়া মান্ডাও রয়েছেন। তো সবকিছু মিলে কিন্তু দেখা যাচ্ছে যে এই ছয়টা যারা রয়েছে মিডফিল্ডটাকে যারা সামলাচ্ছেন, তো তারা কিন্তু অনেক দিন ধরে একসাথে খেলছেন। সেই বয়স ভিত্তিক থেকে নিয়ে শুরু করে জাতীয় দল, সিনিয়র দলে তারা কিন্তু একসাথেই অনেকটা সময় ধরে কাটিয়েছেন, নিজেদের মধ্যে ভালো বোঝাপড়াটা রয়েছে। তবে খেলাটা যখন ভারতে এবং ভারতের মাটিতে, এখানে আসলে মাঠের খেলা থেকে কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়টা আসলে খুব বেশি প্রাধান্য পাবে, কেন
কেননা ভারতও কিন্তু চাইবে নিজেদের ঘরের মাটিতে শিরোপাটা রেখে দিতে। আর বাংলাদেশ দল তো তারা এই স্বপ্ন নিয়ে এসেছে যে টানা তৃতীয়বারের মতো শিরোপাটা নিয়ে যাবে। তাদের যে হ্যাট্রিক শিরোপার যে স্বপ্নটা রয়েছে সেটি কিন্তু তারা এখানে আরব সাগরের পাড়ে প্রতিষ্ঠিত করবে। এবং বাংলাদেশ দলের আমরা যে কথাটি আমরা বারবারই বলছিলাম যে আসলে শুরু থেকেই দেখা গেছে এই টুর্নামেন্টের মাঝমাঠ নিয়ে একটু সমস্যা ছিল, জটিলতা তৈরি হচ্ছিল, নিজের মধ্যে বোঝাপড়াটা হচ্ছিল না, যে কারণে আসলে কোচ পিটার বাটলার কিন্তু প্রকাশ্যেই কিন্তু তার শিষ্যদের সমালোচনা করে বসেছেন। এবং সেখান থেকে আসলে উঠে যায় নেপালের বিপক্ষে পাওয়া একটি জয় সেমিফাইনাল। সেই জয়টি কিন্তু বাংলাদেশটাকে আসলে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ দল হিসেবে খেলা যে একটা মানসিকতা কিংবা দল হিসেবে জয় যে ক্ষুধাটা সেটি কিন্তু আমরা নেপাল ম্যাচে আসলে দেখতে পেয়েছিলাম। তো সবকিছু ছাপিয়ে কিন্তু বাংলাদেশ দলের কিন্তু লক্ষ্যটা থাকবে যে টানা তৃতীয়বারের শিরোপা সেটি কিন্তু নিয়ে যাওয়া। তবে ভারত যেখানে আছে, তো ভারত কিন্তু চাবে তাদের যে হেক্সা মিশন অর্থাৎ নারী সাফ চ্যাম্পিয়নশিপে তাদের যে হেক্সা মিশন তারা কিন্তু সেটা পুরোপুরি চাইবে নিজেদের করে নিতে। আমি আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ এবং ভারত 15টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে কিন্তু ভারতের দিকে আসলে পরিসংখ্যানের পাল্লাটা অনেক বেশি। অর্থাৎ তারা কিন্তু 10টি ম্যাচে জয় লাভ করেছে এবং বাংলাদেশ মাত্র 2টিতে, একটি রয়েছে ড্র। তো এই পরিসংখ্যাটা অবশ্য কেউই মাথায় নিয়ে আজকে মাঠে নামবে না। সবারই লক্ষ্য থাকবে যে শিরোপা জয় এবং বাংলাদেশ দল এগিয়ে থাকবে তাদের তৃতীয় শিরোপা জয়। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ শুভ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুপুরে প্রধানমন্ত্রী তেজগাঁয়ের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রায় আধ ঘন্টার সাক্ষাতে পারস্পরিক বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করেন। বাংলাদেশের সাথে অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। জোর দেন দুই দেশের সম্পর্ক উন্নয়নেও। হাকান ফিদান বৃহস্পতিবার রাতে 3 দিনের বাংলাদেশ সফরে সিওল থেকে ঢাকায় আসেন। আজই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। বাসাবাড়িতে জমে থাকা পানি পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা এবং অসহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রতিমন্ত্রী বলেছেন, কাউকে ছাড় দেয়া হবে না। ঢাকার 2 সিটির প্রশাসকও জানিয়েছেন, এবারে ডেঙ্গু মৌসুমে যেন কারো মৃত্যু না হয় সেই লক্ষ্যেই কাজ করবে কর্তৃপক্ষ। রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধন করে এসব কথা জানিয়েছেন তারা। বঙ্গদেশে সর্বপ্রথম ডেঙ্গুর সংক্রমণ হয় 60-এর দশকে। নানা অব্যবস্থাপনায় এত বছর পর রীতিমতো অপ্রতিরোধ্য এই মরণব্যাধি। একদিনেই রোগটিতে 19 জনের প্রাণহানির সাক্ষী বাংলাদেশ। আর বিশ্বে ডেঙ্গুতে মৃত্যুর হারও সবচেয়ে বেশি এখন বাংলাদেশেই। প্রতি বছর ক্রমবর্ধমান মৃত্যুতে শঙ্কিত নগরবাসী। এই অবস্থায় ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধন করেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 2-3 দিনের মধ্যেই মোবাইল কোর্ট কার্যক্রম শুরু করবে। দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম জানালেন, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে যদি সিটি কর্পোরেশন কোনো ব্যত্যয় ঘটায়, তার দায়িত্ব পালন না করে, আপনাদেরকে টেলিফোন নাম্বার দেওয়া আছে, সেই টেলিফোন নাম্বারে আপনারা টেলিফোন করবেন। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে যদি আপনার প্রবলেম সলভ না হয় তাহলে আমাকে জানাবেন। এগুলি সব নিজ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখতে হবে। সরকারি প্রতিষ্ঠানে যদি এগুলি পাওয়া যায়, ওই প্রতিষ্ঠানের প্রধানকে বড় আকারে ব্যক্তিগত জরিমানা করতে হবে, না সরকারি প্রতিষ্ঠানকে, ওই মালিককে। আমাদের বেসরকারি প্রতিষ্ঠান যদি পাওয়া যায়, ওই বেসরকারি প্রতিষ্ঠানের নামে বড় আকারে জরিমানা করা হবে। এদিকে ঢাকা উত্তর সিটিতে 3 দিন ব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনে আইন প্রয়োগ করার কথাও জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনো বিষয়, সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয় বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। আমরা আশা করছি এবার আগের বছরগুলোর চেয়ে আমরা কম রোগী পাবো, কারণ আমরা আশা করছি আমাদের এই সচেতনতার মাধ্যমে ডেঙ্গুর প্রসারটা কম ঘটবে। তারপরেও যারা আক্রান্ত হবেন, আমরা নিয়মিত হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করব। যে এলাকা থেকে রোগীগুলো আসবেন, আমরা সমন্বয় করে সিটি কর্পোরেশনের সঙ্গে দ্রুত গতিতে সেই এলাকাগুলোতে আবার বাড়তি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ওষুধের ব্যবস্থা করব। এ সময় সাধারণ মানুষকে সচেতন করতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে যারা নেতৃত্বে আসবেন
তাদের পরিকল্পিত নগর উন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর পুরানা পল্টনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত দক্ষিণের জানালা শীর্ষক কার্যক্রমের উদ্বোধন করে সেই অনুষ্ঠানে তিনি বলেছেন, শুধু নীতি তৈরি নয়, শহরে যারা বসবাস করছেন সেই নাগরিকরা নীতি দ্বারা কতটুকু উপকৃত হচ্ছেন সেটাও মূল্যায়ন করা প্রয়োজন। বিভিন্ন সময়ে যে কাঠামোগত পরিবর্তনগুলো করা হয় সেগুলো পরিকল্পনা মাফিক হতে হবে। ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাই দেশপ্রেম নিয়ে কাজ করা প্রয়োজন। অনেক প্রকল্প নেওয়া হলেও বুড়িগঙ্গা সহ চারপাশের উন্নতি হয় না। সব রোগের উৎস এই দূষিত বুড়িগঙ্গা নদী। এসব নদীর দূষণ দূর করতে দ্রুত কাজ শুরুর তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী। আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। আমি এই কথাটা বারবার করে বলছি, আমি আবারও বলছি, আমি চেষ্টা করব যে এই বিষয়ে আমরা কি করতে পারি, সেই বিষয়ে আলোচনা করে আমরা বুড়িগঙ্গাকে ঠিক করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করতে পারি কিনা, আমাদের বারো নদীকে ঠিক করতে পারি কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। বিদ্যুৎ খাতে উত্তরাধিকার সূত্রে দুর্নীতি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, কথা কাজের মিল রাখছে না বিএনপি। 2 মাস আগেও দাম না বাড়ানোর কথা বললেও এখন তা মানছেন না তারা। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান মঞ্জু বলেন, অসামঞ্জস্য বাজেট করতে যাচ্ছে বিএনপি, যা জনগণকে রাজপথে নামতে বাধ্য করবে। এ সময় তিনি ইসলামিক ব্যাংকের সাম্প্রতিক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্যাংকের চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবি জানান। সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, আশা ছিল বিএনপি সংস্কারের পথে আসবে, কিন্তু বিএনপি সেই ফ্যাসিবাদের পথেই হাঁটছে। 2 মাস আগে বলেছিলেন বিদ্যুতের দাম বাড়াবেন না, বিদ্যুতের দাম বাড়িয়েছেন। 6 মাস আগেই বলেছিলেন ইরান যুদ্ধের সময় যে তেলের মূল্য, গ্যাসের মূল্য বাড়ানো হবে না, ওনারা বাড়িয়েছেন। এবং একটা কেলেঙ্কারির মধ্য দিয়ে একটা এক ধরনের কেওয়াস তৈরি করে, কৃত্রিম সিন্ডিকেট তৈরি করে মানুষের উপর থেকে দামগুলো তুলে নিয়ে এখন দাম বাড়িয়েছেন। এখন কোথায় লাইন? সিএনজি ফিলিং স্টেশন মালিকদের কমিশন প্রতি ঘনমিটারে বর্তমান 8 টাকা থেকে বাড়িয়ে 13 টাকা 96 পয়সা করার দাবি জানিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানায়, আগামী 30 জুনের মধ্যে সিদ্ধান্ত না হলে 1 জুলাই থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পরিচালন ব্যয় বাড়লেও সেই অনুপাতে কমিশন সমন্বয় করা হয়নি। তাদের দাবি, বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে বাড়তি ব্যয় সমন্বয়ে বর্তমান কমিশনের সঙ্গে আরও 2 টাকা 46 পয়সা যোগ করা প্রয়োজন। এছাড়া মূল্যস্ফীতি, শ্রমিক কর্মচারীদের মজুরি বৃদ্ধি, ডলারের উচ্চ মূল্য, যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ার অতিরিক্ত আরও 3 টাকা 50 পয়সা সমন্বয় জরুরি। সব মিলিয়ে কমিশন 5 টাকা 96 পয়সা থেকে বাড়িয়ে 13 টাকা 96 পয়সা নির্ধারণের দাবি জানায়। রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রায়ের জন্য এই দিন ধার্য করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ 4 দিনে শেষ হয়। আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 16 জন। বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করে বলেন, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন স্পেশাল পিপি। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আসামি সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন। 19 মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে 2য় শ্রেণীর শিক্ষার্থী 8 বছর বয়সী রামিসা আক্তারের শিরোচ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। মামলার এজাহার অনুযায়ী সোহেল রানা শিশুটিকে কৌশলে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে, পরে তার গলা কেটে হত্যা করে। বিচারহীনতা ও সামাজিক নীরবতায় শিশুর নির্যাতন বাড়ছে। কাগজে কলমে আইন থাকলেও দুর্বল প্রয়োগ, সামাজিক ভয়, বিচারের দীর্ঘসূত্রতা আর কম সাজার কারণে উদ্বেগজনক হারে বাড়ছে নারী ও শিশু নির্যাতন। পরিস্থিতি মোকাবেলায় আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন, রাজনৈতিক প্রভাব মুক্ত বিচার এবং জাতীয় কমিশন গঠনের সুপারিশ করেছেন নারী ও শিশু অধিকার কর্মী বিশেষজ্ঞরা। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তদন্ত দ্রুত শেষ করে স্বল্প সময়ের মধ্যেই বিচারের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় সারা দেশে তৈরি হয় ক্ষোভ, উঠে প্রতিবাদের ঝড়। তবে শুধু রামিসা, আসিয়া বা ইরাই নয়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের 20 মে পর্যন্ত 118 শিশু ধর্ষণের শিকার হয়েছে, আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে 14 শিশুকে। এমন একটা অন্তত সমাজ ব্যবস্থা দেন, যে ব্যবস্থা আর কোনোদিন রামিসার বাবা মাদের বুক খালি হবে না। পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন নারী ও শিশু অধিকার কর্মীরা। আলোচনায় উঠে আসে নারী ও শিশু নির্যাতনের প্রায় 4.5 লাখ মামলা বিচারাধীন। বিচারের দীর্ঘসূত্রিতার কারণে সাজার হার 2%-এরও কম। বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা পরিবারের সদস্য বা পরিচিত জনের কাছেই নির্যাতনের শিকার হয়। বিচারহীনতা, প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাব গোটা বিচার প্রক্রিয়াকে দুর্বল করে তুলছে বলে মত দেন আলোচকরা। আমরা কনভিকশন যে ক্ষেত্রে দোষী সেই ক্ষেত্রেও নিশ্চিত করতে পারছি না। কেন পারছি না? এটার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে উইটনেস প্রোটেকশন কোনো প্রোগ্রাম এখনো নেই। বিভিন্ন ধরনের ক্ষমতা ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে এই উইটনেসগুলোকে হস্টাইল করে ফেলছে। রাষ্ট্র এবং প্রশাসনের দায়িত্ব কি হতে পারে? জিরো টলারেন্সের নীতি গ্রহণ করা, রাজনৈতিক বা সামাজিক প্রভাবমুক্ত হয়ে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা, অ্যাকাউন্টেবল, রেসপন্সিবিলিটি বাউন্ড কিছু অ্যাকশনস ইমিডিয়েটলি নিতে হবে। আর সেখানে আমাদের যা সাহায্য লাগবে ডেফিনেটলি আমরা আছি। তাদের মতে মাদকের বিস্তার, বিকৃত কন্টেন্টের সহজলভ্যতা, নৈতিক শিক্ষার ঘাটতি এবং অপরাধ করে পার পাওয়ার সংস্কৃতি পরিস্থিতি আরও জটিল করছে। আপনার সন্তানকে যদি সে রেপিস্ট হয় তাকে সাজা দেবে, কিন্তু আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। 24 ঘন্টা অ্যাকাউন্টেবল হতে রাজি আছি, বসে আছি হওয়ার জন্য। আমরা চাই একটা রিভলিউশন, সেই রিভলিউশন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। জাতীয় সংসদে ডেপুটি স্পিকার বলেন, শিশু নির্যাতনের দায় সরকার কোনোভাবে এড়াতে পারে না। আমরা যতই সমাজের মানুষ অ্যাওয়ার হই না কেন, আলটিমেটলি গভর্নমেন্ট অর স্টেট has the responsibility to protect our child, my child. National Commission for Child Protection গঠন করে ফাস্ট ট্র্যাক ইনভেস্টিগেশনের পাশাপাশি ফাস্ট ট্র্যাক বিচার ব্যবস্থা হাইয়েস্ট কোর্ট পর্যন্ত করা যেতে পারে। বিশেষজ্ঞরা ভুক্তভোগীর পাশে দাঁড়ানো এবং অপরাধীদের সামাজিকভাবে বয়কটের সংস্কৃতি গড়ে তোলার তাগিদ দেন। যদি রাষ্ট্রের সদিচ্ছা থাকে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আইনি প্রক্রিয়ায় অনেক কিছু। আমদানি কমিয়ে দেশে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। দুপুরে রাজধানীর মেন্টো রোডের বাসায় তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, সব অ্যাম্বুলেন্স হবে ইলেকট্রিক, থাকবে সৌর বিদ্যুতের ব্যবস্থাও। গ্রাম থেকে উপজেলা এবং উপজেলা থেকে শহরে এই 2 ধরনের অ্যাম্বুলেন্স বানানো হবে। শুরুতে একটি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই অ্যাম্বুলেন্স চালানো হবে। এ নিয়ে একটি প্রকল্প তৈরি করতে বুয়েটকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, অন্যান্য মেডিকেল ডিভাইসও যাতে দেশেই তৈরি করা যায় সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। জ্বালানি বাজারের অস্থিরতা, সরবরাহ ব্যবস্থার সংকট, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তার প্রভাব নিয়ে উদ্বিগ্ন কূটনীতিক, নিরাপত্তা বিশ্লেষক, অর্থনীতিবিদরা। রাজধানীর একটি হোটেলে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত এক সেমিনারে উদ্বেগের কথা তারা জানিয়েছেন। বক্তারা বলেন, ইরানকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাত শুরু হলে বৈশ্বিক জ্বালানি মূল্য বৃদ্ধি, সরবরাহ চেইনে বিঘ্ন, অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হতে পারে। শঙ্কা, মধ্যপ্রাচ্যে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী নিরাপত্তা ও কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে। একই সাথে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হলে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে বলে অর্থনীতিবিদরা জানান। বক্তারা বলেন, ভূ রাজনৈতিক অনিশ্চয়তায় এ সময় দূরদর্শী নীতি ও সমন্বিত কৌশলই হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। চামড়া খাতে আন্তর্জাতিক বাজার দিন দিন বড় হলেও বাংলাদেশ উল্টো পথেই হাঁটছে। 1 দশকে রপ্তানি আয় অর্ধেকে নেমেছে, চামড়ার দাম কমেছে, পর্যাপ্ত বরাদ্দ আর ঋণ সহায়তাও মিলছে না। রুগ্ন এই খাতটি এখন দক্ষ শ্রমিকও হারাচ্ছে। পিপিআরসি আয়োজিত সেমিনারে এমন তথ্যই তুলে ধরেন খাত সংশ্লিষ্ট বক্তারা। বলেন, সিইটিপি আর ডাম্পিং ইয়ার্ডের পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় আন্তর্জাতিক ক্রেতা হারাতে হচ্ছে। সংকট থেকে উত্তরণে নীতিগত সহায়তা দরকার।
এবার কোরবানির চামড়া বিক্রি হয়েছে পানির দরে। সরকার এক দাম নির্ধারণ করলেও বাস্তবে মিলেছে অর্ধেকেরও কম। বড় গরুর চামড়াও বিক্রি হয়েছে 400 থেকে 500 টাকায়। বড় প্রশ্ন, বাংলাদেশের চামড়া শিল্পের ভবিষ্যৎ কি তাহলে ফিকে হয়ে আসছে? এ খাতে সংকট আর উত্তরণের পথ খুঁজতেই অনলাইন সেমিনারের আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন সেন্টার পিপিআরসি। এগুলো তো বেশ বড় ধরনের স্প্রেড করছে। এ সময় খাত সংশ্লিষ্টরা বলেন, অব্যবস্থাপনা আর ঠিক সময়ে লবণ না লাগানোর কারণে প্রায় 40% চামড়া নষ্ট হয়। বকরির চামড়া সংগ্রহে 30টি প্ল্যান্ট থাকলেও কাজ করছে কেবল 6টি। কেননা পরিবেশ বান্ধব নীতিমালা নিশ্চিত করতে না পারায় হারাতে হয়েছে আন্তর্জাতিক বাজার। সিটিপির জন্য বরাদ্দের বেশি খরচ করা হলেও মান নিশ্চিত হয়নি। এতে অর্থনৈতিক প্রবাহ কমেছে এই খাতে, মিলছে না কাঙ্ক্ষিত বরাদ্দ আর ঋণ সহায়তা। যেভাবে অদক্ষ শ্রমিক দিয়ে আপনার পশু কুরবানি দিচ্ছি, আমাদের প্রচুর চামড়া তারা নষ্ট করছে লেস কাট ফ্লে কাট করে। প্রথম ছিল 250 কোটি টাকার প্রজেক্ট, সেটা বাড়তে 1200 কোটি টাকার হয়েছে। আমরা সেখানে 20% পে করছি, বাকি 80% গভর্নমেন্ট দিচ্ছে। শুধু চামড়ায় আমরা $5 বিলিয়ন এক্সপোর্ট করতে পারতাম, কিন্তু আমরা এটা ইচ্ছা করে করি নাই। কোনো সরকারের এটা সদিচ্ছা ছিল না। এ সময় অর্থনীতিবিদ ও গবেষকরা বলেন, বিশ্ববাজারে চামড়া খাত যেখানে বড় হচ্ছে সেখানে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। 1 দশকের ব্যবধানে রপ্তানি কমেছে অর্ধেক। এই খাত হারাচ্ছে দক্ষ শ্রমিক। সমাধানে দরকার একটি পরিকল্পিত নীতিমালা। এই যে এখন ইউরোপিয়ান ইউনিয়নে তারা কিন্তু কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম সিব্যাম বলে, তারা এটা চালু করেছে প্রাথমিকভাবে 6টার উপরে, ফার্টিলাইজার, সিমেন্ট ইত্যাদি। কিন্তু 2030 সালে এটার মধ্যে অ্যাপারেলস আসবে, লেদার আসবে। 2013-14 এবং 2022-23 এই 1 দশকের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেক্টর লেদার এন্ড লেদার গুডস এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আয়, রপ্তানি আয়টা অর্ধেকের মতো হয়ে গেছে। বক্তাদের মতে, বুড়িগঙ্গাকে রক্ষায় হাজারীবাগ থেকে হেমায়তপুর ট্যানারি স্থানান্তরের পর এখন ধলেশ্বরী নদী দূষণ হচ্ছে। তাই দ্রুত সিইটিপি আর ডাম্পিং ইয়ার্ড পূর্ণ বাস্তবায়নের তাগিদ সবার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে জাতীয় মান উন্নয়নে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI-কে আধুনিক করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি প্রতিষ্ঠানটির জনবল সংকট দূর করার আশ্বাসও তিনি দেন। সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে BSTI মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সংস্থাটি। মেট্রোলজির গুরুত্ব এবং মান নির্ধারণ প্রক্রিয়ায় এর ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন আলোচকরা। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে হালাল পণ্যের চাহিদা বাড়ছে। এই রপ্তানি বাজার ধরতে হলে পণ্যের গুণগত মান নিশ্চিত করার জন্য BSTI-কে আরও আধুনিক করে গড়ে তোলা প্রয়োজন। বর্তমানে পৃথিবীতে হালাল খাদ্যের চাহিদা $3.5 ট্রিলিয়ন US ডলার, এবং যেটা কয়েক বছরের মধ্যে অনুমান করা হচ্ছে $10 ট্রিলিয়ন উন্নীত হবে। অথচ বাংলাদেশের সেখানে কন্ট্রিবিউশন মাত্র $800 মিলিয়ন। সুতরাং এই ক্ষেত্রে আমাদের অনেক স্কোপ রয়েছে। প্রযুক্তিগত উন্নয়ন ও জনবল সংকট নিরসনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর, আধুনিক ও দক্ষ করে গড়ে তোলার আশ্বাস দেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করতে BSTI-এর দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটা স্ট্যান্ডার্ড সেট করা এবং সেই স্ট্যান্ডার্ডে সাপ্লায়ার বলেন, ম্যানুফ্যাকচারার বলেন, ট্রেডার বলেন, তাদের প্রত্যেককে এটার প্রতি লয়াল করা, অনুগত করা, এটা একটা বিশাল কাজ। BSTI-কে আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী আমরা শক্তিশালী করব, প্রয়োজনে জনবল স্ফীত করব এবং একটা এবল সংগঠন হিসাবে ইনশাআল্লাহ এটাকে প্রতিষ্ঠা করব। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ছিল নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। ইতালি, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন উন্নত দেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানব পাচার ও প্রতারণার সাথে জড়িত একটি চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাবচার। সকালে র্যাবচার ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কোম্পানি কমান্ডার KN রায় নিয়তি। বলেছেন যে গ্রেফতারকৃতরা বিদেশে লোভনীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিত, মানব পাচারের মাধ্যমে ভুক্তভোগীদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।
তাছাড়া চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত। মামলার বাদী ও ভুক্তভোগী জানালেন, প্রথমে ইতালি পাঠানোর কথা বলে 5 লাখ টাকা নেয়, পরে ইতালি ব্যর্থ হলে জার্মানির কথা বলে আরো 10 লাখ টাকা হাতিয়ে নেয়। মাকসুদ কমিশনের জারি করা বিতর্কিত মার্জিন ঋণ নীতিমালা ও মিউচুয়াল ফান্ড বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। বলেন, এসব পদক্ষেপ নেওয়া হলে মন্দাবাজারে গতি ফিরবে। সকালে সিএমজেএফ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন, দীর্ঘদিনের কারসাজির কারণে সাধারণ বিনিয়োগকারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের স্বার্থ রক্ষায় বর্তমান কমিশনকে উদ্যোগ নিতে হবে। পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং অনিয়মে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানায় ইনভেস্টর অ্যাসোসিয়েশন। বাজারে অর্থনৈতিক এবং অনৈতিক হস্তক্ষেপ দুর্বল কোম্পানির তালিকাভুক্তির দায়ে মাকসুদ ও খায়রুল কমিশনের বিচার চেয়েছেন ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতারা। এবং গবেষণা প্রয়োজন এবং এর সাথে লোন নীতিমালা 2025 এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা 2025, এটা দিয়ে পুঁজিবাজার কখনোই ভালো হবে না যদি এই দুটি স্থগিত না করা হয়। যে 5টা ব্যাংক মার্জার করা হয়েছে, এটার ব্যাপারে ন্যায্য এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা করে সিদ্ধান্ত নেওয়া, এছাড়া বিনিয়োগকারীদের কোনো স্বার্থই সুরক্ষা হবে না এবং পুঁজিবাজার কখনোই মাথা চড়া উঠতে পারবে না যদি এই মার্জিন রোগ স্থগিত না করা হয় এবং এই মিউচুয়াল ফান্ড বিধিমালা স্থগিত না করা হয়। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্যতিক্রম ধর্মী জার্সি বানানোর কর্মশালা এবং স্ট্রিট ফ্যাশন শোর আয়োজন করেছে গ্লোবাল একাডেমি অফ ফ্যাশন ইনোভেশন অ্যান্ড রিসার্চ গাফির। আয়োজকরা জানান, তরুণ ডিজাইনারদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা তুলে ধরাই লক্ষ্য। এই আয়োজনকে সামনে রেখে গাফিরের ধানমন্ডির ক্যাম্পাসে দিনব্যাপী চলছে জার্সি তৈরি এবং ডিজাইন কর্মশালা। আর যেখানে শিক্ষার্থীরা আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল সহ বিভিন্ন দেশের থিম ভিত্তিক জার্সি ও অন্যান্য পোশাকও ডিজাইন করছেন। রোববার বিকেল 3টায় এক স্ট্রিট ফ্যাশন শোর আয়োজন করেছে গাফির। আয়োজকরা জানান, এতে প্রফেশনাল মডেল ও শিক্ষার্থীরা ফুটবল বিশ্বকাপের বিভিন্ন থিম, জাতীয় পতাকা এবং সৃজনশীল ফ্যাশন উপস্থাপনা নিয়ে অংশ নেবেন। গাফিরের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা ফারিহা জানিয়েছেন, বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে চান তারা। স্টুডেন্টরা যে কাজগুলো করছে এবং ফ্যাশন এবং সংস্কৃতি, ফুটবল, এইটাকে যে একসাথে করে নতুন সৃজনশীল ইনোভেশন নিয়ে আসছে, সেটা যেন আন্তর্জাতিক লেভেলে সবাই দেখতে পায়। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, এগুলো নিয়ে বাংলাদেশ অনেক উত্তেজিত থাকে। আমাদের ট্রেডিশনাল কাতান, জামদানি, বেনারসি, দোপিয়ান, এগুলোর মধ্যে আমরা তাদের কালারের কম্বিনেশনের মধ্যে ইনভলভ করছি। দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাতের উপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের 7 জন সাংবাদিক। শনিবার রাজধানীর পুলিশ প্লাজায় এই অ্যাওয়ার্ড তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, কৃষি বান্ধব বিএনপি সরকার কৃষকদের জন্য নানা সুযোগ সুবিধা দিচ্ছে, তারপরেও কোথাও অনিয়ম কিংবা কৃষিখাতে দুর্নীতি দেখা দিলেই গণমাধ্যমকে তা তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃথা, বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাদের অনুসন্ধানী প্রতিবেদনের মধ্য দিয়ে আরো অনেক বেশি করে উদ্যোক্তাদেরকে যেমন উৎসাহিত করতে পারবেন, তেমনি সরকার এবং রাষ্ট্রকে এরকম শিল্প কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে কৃষি পণ্যের বান্ধব নীতিমালাকে খুঁজে খুঁজে বের করতে পারবেন। এছাড়া আজকে সব খবরের সব আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।